হ্যালো ভিউয়ার্স, সবাইকে টিসিরওয়াইস ইংলিশ টিউটোরিয়াল থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আর 2025 সালে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের সবার জন্য দোয়া এবং আশীর্বাদ রইল। আসলে আজকে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি। সেটি হচ্ছে আমরা খুব সহজে মাত্র একদিন ইংরেজি ফার্স্ট পেপার পড়ে ইংরেজিতে A+ পেতে পারি এবং খুব সহজে ইংরেজিতে পাশ করতে পারে। আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছে যারা সারাটা বছর ব্যস্ত থাকে এবং বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করে, তারা কিন্তু পড়ার সময় পায় না। তাদের জন্য এবং যারা ইংরেজিতে A+ পেতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটি আমার করা। সেটি হচ্ছে যে আমরা কিভাবে মাত্র একদিন পরেই ইংরেজিতে A+ পাবো অথবা একদিন পরে আমরা ইংরেজিতে পাশ করতে পারব, মাত্র একদিন। সেটি খুবই একটা সহজ প্রক্রিয়া। প্রথমে আমি ইংলিশ ফার্স্ট পেপার সম্পর্কে বলবো। তোমরা জানো 4 তারিখে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার অর্থাৎ বৃহস্পতিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইংলিশ ফার্স্ট পেপারের আগে অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দেওয়ার মাত্র একদিন সময় পাবে। এই একদিনেই তোমাদের জন্য যথেষ্ট। সেটা কিভাবে? আমরা জানি ইংলিশ ফার্স্ট পেপারে 3টা সিন প্যাসেজ আসবে। প্রথম সিন প্যাসেজ থেকে 10টা MCQ থাকবে আর হচ্ছে 5টা শর্ট কোয়েশ্চেন থাকবে। 10টা MCQ থেকে মার্কস থাকবে হচ্ছে 5 মার্কস আর 5টি শর্ট কোয়েশ্চেনের মার্কস থাকবে হচ্ছে 15 মার্কস, অর্থাৎ 3, 5, 15 মার্কস থাকবে। তো অবশ্যই প্যাসেজটা খুব ভালো করে পড়বে। পড়ার পরে 10টা MCQ উত্তর দিয়ে দেবে। যারা ইংরেজি ভালো বোঝো তারা 10টাই পারবে, আর যারা বোঝো না, একটু হালকা বোঝো অর্থাৎ কম বোঝো, তারাও পারবে। বারবার পড়বে, পারবে, কোনো সমস্যা নেই। এই 10টা MCQ পেরে যাবে। এই 5 মার্কস। সবচেয়ে ভাইটাল পয়েন্ট হচ্ছে 15 মার্কস, অর্থাৎ তোমাদের ওই সিন প্যাসেজ অর্থাৎ প্রথম সিন প্যাসেজ থেকে 1 নাম্বার কোয়েশ্চেনের যে B নাম্বার কোয়েশ্চেনটা থাকবে সেটা হচ্ছে 15 মার্কস, অর্থাৎ 5টি শর্ট কোয়েশ্চেন উত্তর দিতে হবে। আমি এখন 2 ধাপে কথা বলবো। যারা ইংরেজিতে A+ পেতে চাও, এই 5টি শর্ট কোয়েশ্চেন টু দ্য পয়েন্ট উত্তর দেবে। এক কথায় প্রশ্নটা খুব ভালো করে পড়বে, বুঝবে, বোঝার পরে টু দ্য পয়েন্ট অর্থাৎ প্রশ্নে যা চাওয়া হয়েছে সেটাই সুন্দর করে লিখবে। আর প্রশ্নের উত্তরগুলো অবশ্যই একটা সেন্টেন্সে দেওয়া যাবে না, কমপক্ষে 4, 5, 6, 7 সেন্টেন্সে উত্তর দেওয়ার চেষ্টা করবে। যারা ইংরেজিতে ভালো তাদের জন্য বলছি, তার টু দ্য পয়েন্ট অবশ্যই উত্তর করার চেষ্টা করতে হবে। আর উত্তরগুলো হতে হবে ক্রিয়েটিভ, যেভাবে সিন প্যাসেজে দেওয়া আছে হুবহু আমরা সেভাবে না করে তোমরা একটু টেকনিক করতে পারো। অর্থাৎ যেটা বাক্য কাঠামো দেওয়া আছে, অর্থাৎ সিম্পলে দেওয়া আছে তোমরা কমপ্লেক্সে করো, কমপ্লেক্সে দেওয়া আছে তোমরা সিম্পলে করো, অথবা কম্পাউন্ড সেন্টেন্সে করো, অথবা সিম্পল কমপ্লেক্স মিলাই করো। এভাবে করতে পারো। অথবা 2-1টা সিনোনিমাস ওয়ার্ডও ব্যবহার করে তোমাদের যে ক্রিয়েটিভিটি সেটা শো করাইতে পারো। অর্থাৎ প্রশ্নের উত্তরের যে মূল তত্ত্ব, যে তত্ত্বটা সেটা ঠিক রেখে, যে সাবজেক্ট ম্যাটার সেটাকে ঠিক রেখে তোমরা বাক্য কাঠামো চেঞ্জ করে করতে পারো। এটা করলে কি হবে, 15 ভিতরে 14 বা 15ই পেতে পারো। এটা গেল যারা খুবই ব্রিলিয়ান্ট, যারা ইংরেজিতে ভালো তাদের জন্য। আর যারা ইংরেজিতে কিছুই বোঝো না, এই একদিনই পড়েই তোমরা ইংরেজিতে পাশ করতে চাও, তারা প্রশ্ন ভালো করে পড়বে। প্রশ্নটা ভালো করে পড়ার পরে যে শব্দগুলো সিন প্যাসেজের সাথে মিলে যাবে, যেখানে যে বাক্যে মিলবে ওই বাক্যটা লিখবে। উপরে তার নিচে যে সমস্ত বাক্য রয়েছে সেগুলো লিখে দেবে, অর্থাৎ 3, 4, 5টা সেন্টেন্স লিখে দেবে। এভাবে তোমরা 5টা প্রশ্নের উত্তর দেবে। ঠিক আছে? অর্থাৎ তোমরা সিন প্যাসেজ থেকে সরাসরি এভাবে লেখার চেষ্টা করবে। যদি একটু বুঝতে পারো খুব ভালো হয়, আর বুঝতে না পারলে আমি যে পন্থাটা বললাম সেটাই তোমরা ফলো করবে। ঠিক আছে? আমি আবারও বলছি, প্রশ্নটা খুব ভালো করে পড়বে,
প্রশ্নটা পড়ার সময় যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো সেন্টেন্সের সাথে যে জায়গায় মিলবে, যে সেন্টেন্সে মিলবে, সেই সেন্টেন্সের উপরের দিকে দুটো সেন্টেন্স, নিচের দিকে দুটো সেন্টেন্স, এভাবে তোমরা 5টা সেন্টেন্স লিখে দিবে। তাহলে হয়তোবা কিছুটা উত্তর চলে আসবে। এবং এখানে যারা খাতা দেখবেন, যে সমস্ত সম্মানিত টিচার খাতা দেখবেন, তারা অবশ্যই কিছু মার্কস অবশ্যই তোমরা পাবে এবং এভাবে পাস করে যাবে, অর্থাৎ 15 ভিতরে 7, 8, 9, 10 পেতে পারো। আর যদি নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি থাকে সেটা যদি শো করাও, তাহলে অবশ্যই ভালো মার্কস সেখান থেকে আসবে। তাহলে প্রথম সিন প্যাসেজ থেকে 2টা প্রশ্ন থাকবে, 5 এবং 15, মোট 20 মার্কস। আর দ্বিতীয় সিন প্যাসেজ থেকে তোমাদের উত্তর দিতে হবে ফ্লো চার্ট দিতে হবে। তোমরা সিন প্যাসেজটা খুব ভালো করে পড়বে। ভালো করে পড়ার পরে ফ্লো চার্টে প্রশ্নের উত্তরে দেখবে শোয়িং, SHOWING, শোয়িংয়ের পরে সাবজেক্ট ম্যাটার অর্থাৎ বিষয়বস্তু দেওয়া থাকবে, যে বিষয়বস্তু আলোকে তোমাদের ফ্লো চার্টটা লিখতে হবে। এখন এই ফ্লো চার্ট দুভাবে লেখা যায়। আমরা যখন ফ্লো চার্ট লিখব, উত্তরটা যখন লিখব, তখন উপর থেকে নিচের দিকে আমরা 6টা বক্স করব এবং 6টা বক্স করার সময় অবশ্যই অ্যারো চিহ্ন ব্যবহার করব। অবশ্যই আমরা অ্যারো চিহ্ন ব্যবহার করব। যদি আমরা অ্যারো চিহ্ন ব্যবহার করতে ভুলে যাই, যদি তীর চিহ্ন ব্যবহার করতে ভুলে যাই, তাহলে সেখানে কিন্তু নম্বর পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ ফ্লোচার্ট মানে হচ্ছে তোমাকে অবশ্যই অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন ব্যবহার করতে হবে, অর্থাৎ কোন বক্সের পরে কোন বক্স আসবে। আর 1, 2, 3, 4, 5, 6 তোমরা জানো 6টা বক্স করতে হবে। উপর থেকে নিচে করতে পারো অথবা বাম থেকে ডানে করতে পারো, কিন্তু উপর থেকে নিচে করাটাই ভালো, ঠিক আছে? তো এখন প্রথম বক্সে যে ফরম্যাটে দেওয়া থাকবে, ধরুন প্রথম বক্সে একটা এভাবে দেওয়া আছে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করে দেওয়া আছে। তাহলে বাকি 5টা আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে করার চেষ্টা করব। প্রথমটা 2 + V1 দিয়ে করে দেওয়া আছে, বাকি 5টা আমরা সেভাবে করব। আবার দেখবে যে কোনো ফ্রেজ দিয়ে দেওয়া আছে। ফ্রেজ মানে কি? কোনো সেন্টেন্স না, ফ্রেজ। ধরো অ্যাডজেক্টিভের পরে নাউন দিয়ে করা আছে, যেমন ধরো পলিউটেড ওয়াটার, দূষিত পানি, প্রথম বক্সে দেওয়া আছে পলিউটেড ওয়াটার। তো পলিউটেড হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়াটার হচ্ছে নাউন। তার বাকি 5টা আমরা সেভাবে করব, অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে করার চেষ্টা করব। আসলে ফ্লোচার্ট করার নির্দিষ্ট কোনো নিয়ম নেই, আমরা এই নিয়মগুলো সৃষ্টি করেছি। আসলে এটা কোনো নিয়ম না, এটা জাস্ট আমাদের মতো করে আমরা একটা ফ্লোচার্ট তৈরি করি। আসলে ফ্লোচার্টের ব্যাপারটা অনেক বেশি ব্যাপক। ফ্লোচার্টের ব্যাপারে হচ্ছে গণিতে কিন্তু ফ্লোচার্ট আছে, ফিজিক্সে আছে। তো ফ্লোচার্টের ব্যাপারটা ইংরেজিতে আমরা এইভাবেই ইংরেজি শিক্ষকরা ক্রিয়েট করেছি। আসলে এটা ধরাবাঁধা কোনো নিয়ম নেই। প্রধান নিয়মটা হচ্ছে যে সাবজেক্ট ম্যাটার অনুযায়ী 6টা বক্সেতে একটা দেওয়া থাকবে, আর বাকি 5টাতে ওই সাবজেক্ট ম্যাটার অনুযায়ী আসলে বাকি 5টাতে লিখতে হবে। তো লিখতে গিয়ে আমাদের দেশে এরকম একটা নিয়ম আমরা তৈরি করেছি, অর্থাৎ প্রথমটা যে ফর্ম্যাটে, যে আকারে, যে ভঙ্গিতে থাকবে সেটা অনুযায়ী করব। তো সেটাই তোমরা করার চেষ্টা করবে, কারণ বাংলাদেশে এটা এখন ট্র্যাডিশনাল হয়ে গেছে। এটা চেঞ্জ হবে যখন কারিকুলাম চেঞ্জ হবে, ঠিক আছে? তো সেভাবে করার চেষ্টা করব। সেটা হচ্ছে 5 মার্কস। যদি সব কিছু ঠিকঠাক থাকে পাসে পাবে। তাহলে এরপরে হচ্ছে 3 নাম্বার কোয়েশ্চেন। তো 3 নাম্বার কোয়েশ্চেনে কি থাকবে? আরেকটা সিন প্যাসেজ থাকবে। ওই সিন প্যাসেজ থেকে তোমাদের সামারি লিখতে হবে। এখন এই সামারিটা যখন লিখবে, যারা A+ পেতে চাও তাদের অবশ্যই জিস্টটুকু, অর্থাৎ এর যে প্রধান কথাগুলো, প্রধান যে বিষয়বস্তুগুলো, সেগুলো আমরা লিখব। সামারি লেখার নিয়ম হচ্ছে 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/3। ধরুন একটা সিন প্যাসেজ দেওয়া আছে, সেখানে 20 সেন্টেন্সেস অর্থাৎ 20টি সেন্টেন্স দেওয়া আছে। যদি 20টি সেন্টেন্স দেওয়া থাকে তাহলে অবশ্যই
1/3 6 থেকে 7টা সেন্টেন্স আমরা সামারি লেখার চেষ্টা করব। তোমরা যখন সামারি লিখবে তোমরা এইভাবে শুরু করতে পারো, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য হিস্ট্রি স্পিচ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একটা উদাহরণ দিলাম, দ্য প্যাসেজ ডিলস উইথ দ্য হিস্ট্রি স্পিচ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দ্য প্যাসেজ portrays দ্য হিস্ট্রি স্পিচ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এইভাবে শুরু করতে পারো, অথবা সাধারণভাবে শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। শুধু মাথায় রাখতে হবে তুমি সামারি লিখছো। সামারি মানে কি, সার কথাগুলো লিখতে হবে। সার কথা মানে মেইন কথাগুলো, মেইন টপিকগুলো তোমাকে বেছে বেছে লিখতে হবে। যদি নিজের ভাষায় লিখতে পারো খুব ভালো হবে। আর যদি লিখতে না পারো, যারা খুবই দুর্বল, যারা সারা বছরে পড়াশোনা করনি, তারা কি করবে, তারা পুরো প্যাসেজটা চয়েস করে লিখবে, সেন্টেন্সগুলো চয়েস করবে যে কোন সেন্টেন্সগুলো আসলে প্রধান গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, সেগুলো তোমরা লিখবে, 3/1 লিখবে, তাহলেই ভালো করবে। তাহলে এখন যেটা বললাম এটা হচ্ছে মোট 35 মার্কস। 35 মার্কস হচ্ছে কিভাবে, MCQ 5, শর্ট কোয়েশ্চেন 15, মোট 20, ফ্লোচার্ট হচ্ছে 5, কত হলো 25, এবং সামারি হচ্ছে 10, তাহলে কত হলো 35 মার্কস। তাহলে 35 মার্কস কিন্তু আমরা খুব সহজেই পরিশ্রম ছাড়াই উত্তর করতে পারবো। এই 35 মার্কস সুন্দরভাবে উত্তর করবে। এরপর তোমরা সরাসরি চলে যাবে রাইটিং পার্টে। রাইটিং পার্টে চলে যাবে, অর্থাৎ 40 মার্কসে চলে যাবে। তাহলে 35-এর পরে 40, তাহলে কত হলো 75 মার্কস। অর্থাৎ 35 মার্কস উত্তর করার পরে তোমরা চলে যাবে হচ্ছে রাইটিং পার্টে। তো রাইটিং পার্টে কি থাকবে, 7 নাম্বার কোয়েশ্চেন, 8 নাম্বার কোয়েশ্চেন এবং 9 নাম্বার কোয়েশ্চেন। তো 7 নাম্বার কোয়েশ্চেনে কি থাকবে, 7 নাম্বার কোয়েশ্চেনে থাকবে হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট। 8 নাম্বার কোয়েশ্চেন থাকবে কমপ্লিটিং স্টোরি, এবং 9 নাম্বার কোয়েশ্চেনে থাকবে হচ্ছে লেটার অথবা ইমেল, অর্থাৎ পার্সোনাল লেটার, অথবা কি থাকবে, ইমেল থাকবে। অর্থাৎ যদি লেটার পড়ো, এটাকে ইমেল তোমরা গঠনগতভাবে করতে পারবে, অর্থাৎ এটাকে ইমেলে কনভার্ট করতে পারবে, এটা কোনো সমস্যা নয়। এখন কথা হচ্ছে এই যে 7 নাম্বার যে কোয়েশ্চেন গ্রাফ অ্যান্ড চার্ট, 7 এবং 8, এটা হচ্ছে 15, 15, 30 মার্কস। 7 এবং 8, 15, 15, 30 মার্কস। আর লেটার বা ইমেল হচ্ছে 10 মার্কস। তাহলে 30 + 10 কত হলো 40 মার্কস। এখন তোমরা যেটা করবে, যারা সারা বছর পড়াশোনা করোনি, তারা একটা পাই চার্ট প্রথমে বের করবে, যে কোনো মডেল কোয়েশ্চেন বই থেকে, যে কোনো মডেল কোয়েশ্চেন বই, বাজারে অনেক মডেল কোয়েশ্চেন বই আছে, যে কোনো মডেল কোয়েশ্চেন বইতে একটা পাই চার্ট বের করবে। তোমরা একটা পাই চার্ট খুব ভালো করে পড়বে, ওটা কিভাবে লেখা হয়েছে, পার্সেন্টেজগুলো কিভাবে লেখা হয়েছে, একটাই পড়বে। যে কোনো বই থেকে, মডেল কোয়েশ্চেন বই থেকে একটাই পাই চার্ট পড়বে, এবং এটা ভালো করে দেখবে যে কিভাবে লেখা হয়েছে, কি আদলে লেখা হয়েছে। ওটাকে ফলো করে যে কোনো পাই চার্ট তোমরা লিখতে পারবে। এটা আজকে রাতেই করবে, এখনই করবে, এই ভিডিও শেষ করার পরেই করবে। যারা ইংরেজিতে খুব দুর্বল, যারা পাস করতে চায়, একটাই করবে। দেখবে যেটা সাইজে ছোট এবং ভালো লেখা, সেটাই চয়েস করে তোমরা মুখস্থ করে ফেলবে, এবং ওটাকে ফলো করে বাকি যদি পাই চার্ট পরীক্ষায় আসে, তোমরা জানো পাই চার্ট হচ্ছে 100%। তার মানে যতগুলো ঘর থাকবে সবগুলো যোগ করলে 100% হবে, অথবা 25% বাংলায় বা ইংরেজিতে 35%, এভাবে, ঠিক আছে। এভাবে ঘরগুলোতে পার্সেন্টেজগুলো দেওয়া থাকবে 100%। তো এটা কীভাবে উত্তরটা লিখেছে, যে কোনো একটা চয়েস করে তোমরা মুখস্থ করে ফেলবে। এবার পাই চার্ট আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে, পাই চার্ট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে পাই চার্ট পড়ার পরে তোমরা আরেকটা বাছাই করবে, সেটা হচ্ছে গ্রাফ, কলাম গ্রাফ যেটা। তো কলাম গ্রাফ যে কোনো একটা বাছাই করবে, যেটা সবচেয়ে সহজ লাগবে সেটা বাছাই করবে, করে এটা মুখস্থ করে ফেলবে যে কিভাবে লেখা হয়েছে, কিভাবে লেখা হয়েছে সেটা দেখবে। তোমরা জানো যে কলাম গ্রাফে কলাম দেওয়া থাকে, তো কলাম দেওয়া থাকলে প্রত্যেকটার উপরে
আহ, অধিকাংশ ক্ষেত্রে পার্সেন্টেজেই দেওয়া থাকে, তবে হাজারও থাকতে পারে, আবার মিলিয়নও থাকতে পারে, তবে 99% পার্সেন্টেজ দেওয়া থাকে। তো এটা কখনো বাড়বে, কখনো কমবে, কখনো আবার ওঠানামা করবে। যখন তোমরা এটা পড়বে তোমরা এটা খেয়াল করে পড়বে যে বাড়লে কি লিখছে আর কমলে কি লিখছে, ওঠানামা করলে কি লিখছে। একটু খেয়াল করে পড়লেই কিন্তু তোমরা যে কোনো কলাম গ্রাফ উত্তর দিতে পারবে। 7 নাম্বার কোয়েশ্চেন, এই দুটো যদি গ্রাফ মুখস্থ করে রাখো, পাইচার আর হচ্ছে কলাম গ্রাফ, তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় লিখতে পারবে। এরপরে আছে 8 নাম্বার কোয়েশ্চেন, এটা হচ্ছে স্টোরি রাইটিং, যেটা তোমরা ক্লাস 9-10 লিখেছো। দুই রকম স্টোরি হয়, একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি, একটা হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি। তো ক্রিয়েটিভ স্টোরি কি, যেমন ধরুন মিস্টার রহমান ইজ আ রিক্সা পুলার, হি আর্নস হিজ লিভিং বাই পুলিং দ্য রিক্সা, ওয়ান ডে হি মেট আ রোড অ্যাক্সিডেন্ট, এরপর ডট ডট ডট। মানে এরপরে তোমাকে স্টোরিটা লিখতে হবে যে মিস্টার রহমান একজন রিক্সা চালক, সে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে, একদিন সে সড়ক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল। আমি কিন্তু এখানে পাস্ট টেন্স বললাম, অর্থাৎ তোমার পুরোটা কিন্তু কমপ্লিটিং স্টোরি যে লিখতে হবে, কমপ্লিট করতে হবে পাস্ট টেন্সে, ঠিক আছে? তো এটা এটা এই গল্পটা তোমরা তোমাদের মতো করে লিখবে, এমনভাবে গল্পটা বানাবে, কল্পনা করবে, চিন্তা করবে, সিকোয়েন্সগুলো ভাববে, যাতে তুমি একটু লিখতে পারো, বেশি করে লিখতে পারো, ধরো 2 পেজ 3 পেজ 4 পেজ একটু লিখতে পারো আর কি, যাতে গল্পটা ভালো হয়। ক্রিয়েটিভ স্টোরি সেটা কমন পাওয়ার কিছু নাই, কারণ ক্রিয়েটিভ স্টোরি এভাবেই আসবে পরীক্ষা। আমি যেভাবে তোমাদের উদাহরণটা দিলাম, যে কোনো একটা স্টাইলে যে কোনো একটা সাবজেক্ট ম্যাটার নিয়ে আসতে পারে, যেটা কমন আসবে না, এটা কমন আসে না, এটা কমন পাওয়ার কিছু নাই। ক্রিয়েটিভ স্টোরি যেটা, এটা তোমাদের তৈরি করে লিখতে হবে। যারা ইংরেজি ভালো পারো তারা তো পারবে, যারা পারো না তারাও কিন্তু চেষ্টা করবে লেখার। আরে প্রত্যেকটা সেন্টেন্সে ভুলো, কোনো সমস্যা নেই, চেষ্টা করবে, চেষ্টা করলে কিন্তু পেরে যাবে। ওকে, এরপরে আসি হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি। তো ট্র্যাডিশনাল স্টোরি আমরা জানি খরগোশ কচ্ছপের গল্প সবাই জানি, আর এই গল্পে আসলে সবসময় বিজয়ী হয়েছে কি, খরগোশ। এই গল্পটা কিন্তু ট্র্যাডিশনাল স্টোরি, কারণ এটি ট্র্যাডিশনালি মানুষের মুখে মুখে চলে আসছে, সেই জন্য এটাকে বলা হয় ট্র্যাডিশনাল স্টোরি। তো ট্র্যাডিশনাল স্টোরিগুলো তোমরা কয়েকটা পড়ে রাখবে, 5-10টার মতো পড়ে রাখবে। তো এটা কমন আসতে পারে, আবার নাও কমন আসতে পারে। তো তোমরা তোমাদের মতো করে গল্পগুলো তৈরি করে লিখবে, আর তৈরি করে লেখার পরে তারপরে তোমরা কিন্তু গল্পের টাইটেল দেবে। টাইটেল দেওয়াটা অবশ্যই বাধ্যতামূলক, টাইটেল অবশ্যই দিতে হবে, তো গল্পের নাম দিতে হবে। গল্প লেখা শেষ হয়ে গল্পের নাম দেবে, ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে 30 মার্কস। এরপরে আসি হচ্ছে তোমাদের লেটার রাইটিং, অর্থাৎ লেটার বা ইমেল। তো যখন আমরা লেটার লিখব তখন একটা কথা কিন্তু মাথায় রাখবে, লেটারে কিন্তু 6টা অংশ থাকে। এই 6টা অংশ দিয়েই কিন্তু তোমাদের উত্তরটা দিতে হবে। যখন তোমার লেটার লিখবে উত্তরটা, তখন প্রশ্নটা ভালো করে পড়বে, প্রশ্নটা খুব ভালো করে পড়ে লেটারের উত্তর দিবে, চিঠি লিখবে। 6টা অংশ, প্রথমে ডেট থাকবে, তারপরে যে চিঠি লিখবে তার অ্যাড্রেস থাকবে, তারপরে অ্যাড্রেসিং থাকবে ডিয়ার ফাদার, ডিয়ার মাদার, ডিয়ার ব্রাদার, ডিয়ার সিস্টার, ডিয়ার ফ্রেন্ড, অ্যাড্রেসিং থাকবে। তারপরে বডিতে এখানে 3টা প্যারা করবে, প্রথমে কুশল বিনিময়, মাঝখানে হচ্ছে ডেসক্রিপশন, শেষে হচ্ছে বিদায়, যেটা আমরা সবসময় লিখি নো মোর টুডে, প্লিজ কনভে মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইউর ইয়াঙ্গার্স, এভাবে অনেক কিছু লেখি, অর্থাৎ শেষের দিকে একটু বিদায় থাকে। আর তারপরে হচ্ছে ইয়োর্স এভার বা এভার ইয়োর্স। এরপরে যে চিঠি লিখবে তার নামটা এখানে দিতে হবে। আমরা কোন জিনিসটা খেয়াল করব, প্রশ্নটা কেন আমি বলছি ভালো করে পড়তে হবে। প্রশ্ন অনেক সময় লেখা থাকে, সাপোজ ইউ আর হিমেল রহমান, ইউ লিভ ইন ঢাকা, আগাগাঁও রোড 1207, ঢাকা 1207, অ্যাড্রেস দিয়ে দেওয়া থাকে। এবং তুমি কাকে লিখছো তার নামও কিন্তু অনেক সময় দিয়ে দেওয়া থাকে, তার অ্যাড্রেসও কিন্তু দেওয়া থাকে, সেটা কিন্তু খেয়াল করতে হবে। যদি যাকে লিখবো তার নাম এবং অ্যাড্রেস দেওয়া থাকে, সেটা কিন্তু লিখতে হবে, শেষে খামে লিখতে হবে, স্টাম্পটা লিখে ফ্রম এবং টু। ফ্রমে যে
লিখবে তার নাম অ্যাড্রেস, আর 2 যাকে লিখবো তার নাম অ্যাড্রেস। প্রশ্নটা খুব ভালো করে পড়তে হবে। যদি তাদের নাম দেওয়া থাকে যাকে লিখবো, যার যদি তার অ্যাড্রেস দেওয়া থাকে সেটাও লিখতে হবে। আর যদি দেওয়া না থাকে তাহলে কাল্পনিক নাম, কাল্পনিক একটা অ্যাড্রেস লিখে দেবে। আর অবশ্যই লেখা থেকে সাপোজ ইউর হিমেল ইউর রহিম, তো অবশ্যই সেটা লিখতে হবে, নিজের নাম কিন্তু লেখা যাবে না। তো এইটা কিন্তু লেটার লেখার সময় একটু খেয়াল রাখতে হবে। তাহলে এই হচ্ছে 10 মার্কস। আর যদি ইমেল আসে, তোমরা এই লেটারটাকেই ইমেলে কনভার্ট করবে। তো ইমেলে যখন কনভার্ট করবে তখন অবশ্যই ফর্ম লিখবে। ফর্ম লিখে যেমন তুমি হিমেল রহমান, তো এরপর একটা ইমেল আইডি ক্রিয়েট করবে। তো জিমেল একটা আইডি তোমরা ক্রিয়েট করবে। তোমরা জানো যে জিমেল আইডি সবগুলো ছোটো হাতের অক্ষরে হবে, আর যখন লিখবো কোনো স্পেস বা কোনো ফাঁকা আমরা রাখবো না। তুমি হিমেল 269@gmail.com হয়ে গেল, এখানে একটা জিমেল অ্যাড্রেস কিন্তু ক্রিয়েট হয়ে গেলো। যাকে লিখছি 2, যদি নাম এখানে খুব ভালো করে পড়তে হবে। যদি নাম দেওয়া থাকে যে কাকে লিখবো, যেমন রহমানকে, তো মিস্টার রহমান 1971@gmail.com, এবার একটা আমি জিমেল বা ইমেল নাম্বার একটা ক্রিয়েট করে ফেলবো, অ্যাড্রেস একটা ক্রিয়েট। তাহলে ফ্রম টু, এরপরে সাবজেক্ট লিখবো। তো সাবজেক্ট যখন লিখবো তখন তোমরা 3 ভাবে সাবজেক্টটা লিখতে পারো। অ্যাবাউট দিয়ে লিখতে পারো, ধরুন তোমার একটা ফ্রেন্ড ধূমপানে খুব আসক্ত, তো তাকে আসলে ধূমপানের ডেঞ্জার সম্পর্কে অবহিত করার জন্য একটা ইমেল লেখো। তো এখন আমি কিভাবে লিখতে পারি? 3 ভাবে লিখতে পারি। এভাবে লিখতে পারো, সাবজেক্ট লিখে অ্যাবাউট দ্য ডেঞ্জার্স অফ স্মোকিং, অথবা অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, অথবা অ্যাডভাইজিং মাই ফ্রেন্ড অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, অথবা 2+V1 অর্থাৎ ইনফিনিটিভ দিয়েও কিন্তু লিখতে পারো। ঠিক আছে, টু অ্যাডভাইস ইউ বাই হিম, ঠিক আছে, অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, এভাবেও আমরা লিখতে পারি। তো সিংহভাগ আসলে প্রিপোজিশন দিয়েই অনেকে লেখে, অথবা যা একটা হেডলাইন দিয়েও কিন্তু লেখা যায়। একটা সাবজেক্ট ম্যাটার তোমরা লিখে দেবে, এরপরে ডিয়ার দিয়ে শুরু করবে একইভাবে, ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার মাদার, ডিয়ার ব্রাদার। তবে এখানে একটু চেঞ্জ করা লাগবে, অর্থাৎ সরাসরি লেটারের অংশটুকু তুলে দেবে না, কারণ লেটারে এখানে কুশল বিনিময় হয়, হোপ ইউ আর ওয়েল, আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, এগুলো এত কিছু লেখার দরকার নেই। ইমেলে জাস্ট নিউজটা দেবে, কি চাওয়া হচ্ছে। এখানে প্রধান বিষয়টা হচ্ছে ধূমপানের অপকারিতা বা ব্যাড সাইড সম্পর্কে, সেটাই সরাসরি একটু লেখা শুরু করে দেবে, ঠিক আছে। এবং শেষে এত কুশল বিনিময়ের দরকার নেই, জাস্ট হঠাৎ করে লেখা শেষ করে দিবে যে তুমি একটু সাবধানে থাকবে, একটু ধূমপান কমাও। আর যদি কেউ না পারো, সরাসরি যেটা লেটার পড়েছো সেটাই তুলে দেবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যারা একটু ভালো ইংরেজিতে তারা একটু মডিফাই করে লিখবে ইমেলটা, ঠিক আছে। অর্থাৎ লেটারটাকে তোমরা লিখবে কিন্তু একটু মডিফাই করে লেখার চেষ্টা করবে, মার্কসটা ভালো আসবে। আর শেষে অবশ্যই জানো একই রকম হবে, ইয়োর্স এভার বা এভার ইয়োর্স, বা ইয়োর লাভিং ফ্রেন্ড, ইয়োর লাভিং মাদার, লিখতে পারো অনেক কিছু। তো লিখে নিজের নামটা লিখতে হবে, এখানে কোনো খামটাম হবে না, তোমরা জানো। এই হচ্ছে আমাদের 10 মার্কস, অর্থাৎ 40 মার্কস। তাহলে 35 + 40 কত হলো? 75 মার্কস। এরপরে আসি 4, 5, 6, এই 3টি কোয়েশ্চেন আসলে যারা ইংরেজিতে A+ পেতে চাও তাদের জন্য ভাইটাল পয়েন্ট, এবং যারা ইংরেজিতে পাস করতে চাও তাদের জন্য ভাইটাল পয়েন্ট। এই 75 মার্কসের উত্তর দিতে তোমাদের 2 ঘন্টা সময় লাগতে পারে, 2 ঘন্টা 10 মিনিট পর্যন্ত লাগতে পারে, বা 2 ঘন্টারও কম সময় লাগতে পারে। 1 ঘন্টা তোমরা রেখে দিবে হচ্ছে 4, 5, 6 নাম্বার কোয়েশ্চেনের জন্য। 4 নাম্বার হচ্ছে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, বক্সে 12টা শব্দ দেওয়া থাকবে, পার্টস অফ স্পিচ দেওয়া থাকবে। আর 5 হচ্ছে উইদাউট ক্লু, যেটা তোমরা ক্লাস 9-10 করে আসছো, সেখানে প্যাসেজটা পড়ে নিজের মতো করে বুঝে শব্দ চয়ন করে শব্দগুলো লিখতে হবে, অর্থাৎ 10টা থাকবে। প্রথমে হচ্ছে 4 নাম্বার কোয়েশ্চেন, যেটা উইথ ক্লোজ, বক্স থেকে শব্দগুলো নিয়ে এখানে গ্রামাটিক্যাল চেঞ্জ করতে হতে পারে। সিংহভাগে 90% গ্রামাটিক্যাল চেঞ্জ করতে হয়, অর্থাৎ দেখবে যে শব্দটা শেষে এসে যোগ করতে হচ্ছে, কখনো আইএনজি যোগ করতে হচ্ছে, অথবা সাফিক্সে পরিবর্তন ঘটাতে হচ্ছে। কিভাবে? যেমন ধরো বক্সে দেওয়া আছে কমিউনিকেট, এটাকে
কমিউনিকেটিং করতে হচ্ছে বা কমিউনিকেশন করতে হচ্ছে, অর্থাৎ গ্রামাটিক্যাল চেঞ্জ করতে হবে। এটা কিন্তু সবাই পারবে না। যারা ভালো ইংরেজি তারা হয়তো বা পারবে, যারা ভালো না তাদের একটাই উপায়, ওই 75 মার্কসের উত্তর দিয়ে ডানে বামে সামনে পিছনে তাকাবে, দেখে দেখে লেখার চেষ্টা করবে, হুট করে ভুলভাল লেখার চেষ্টা করবে না। তাদের একটাই উদ্দেশ্য 75 মার্কস উত্তর করবে। উত্তর করার পরে 1 ঘন্টা প্রস্তুত থাকবে, কে ইংরেজিতে ভালো, কারটা ভালো হচ্ছে, একটু দেখে শুনে লেখার চেষ্টা করবে, তাহলে হয়ে যাবে 4-5। ঠিক আছে। আর 6 নাম্বার তো জানো, 10টা এলোমেলো করে বাক্য দেওয়া থাকবে, 10টা বাক্য সিকোয়েন্স অনুযায়ী তোমাদের একটা স্টোরি তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু কেল্লা ফতে। অর্থাৎ 25-এ যদি 25 পেয়ে যাও, যেভাবেই হোক যদি পেয়ে যাও, A+ খুব সহজে আসবে। 75-এর ভিতরে ধরো তোমরা 75-এ আমি 15 মার্কস বাদ দিলাম, 60, কত পেলাম? 60। আর 25-এর ভিতরে আমি 20 পেলাম, তো 60 + 20 কত হলো? 80, A+। ক্লিয়ার? ইংলিশ পাস সহজে A+ পেয়ে গেলাম। আর যারা ইংরেজিতে পাস করতে চায়, একটু ভাবো, 75 মার্কস তুমি উত্তর করেছো, তুমি ওখানে পাস করে যাবে, ওখানেই পাস করবে। 75 তোমাকে পেতে হবে 33। 75-এর অর্ধেক কত? কত? 37.5 অর্ধেক। 37.5, আমার দরকার 33। তুমি 75-এর ভিতরে 33 পাবে। একটু হাতের লেখা ভালো করবে, একটু বুঝে লেখার চেষ্টা করবে, আমি যেভাবে বললাম। আর যদি ডানে বামে পিছনে তাকে যদি 25-এর ভিতরে 25-এ পেয়ে যাও, ওইদিকে 33, এদিকে 25, কত আসলো? 58। আর 2 কি পাবে না? 60। A- চলে আসবে। যারা পাস করতে চাও তারা A- পেয়ে যাবে। ঠিক আছে। তাহলে আমি ঠিক যেভাবে বললাম, ইংলিশ ফার্স্ট পেপারটা ঠিক সেভাবে প্রস্তুতি নাও, তাহলে সহজে ইংরেজিতে পাস করবে আর সহজেই A+ পাবে, কোনো সন্দেহ নেই। ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে যারা ইংরেজিতে খুব বেশি দুর্বল, তারা রাইটিং পার্ট দিয়ে শুরু করতে 40 মার্কসের উত্তর আগে দেবে। আর গ্রামার 60 মার্কস, যারা ইংরেজি গ্রামার পারো না, অবশ্যই ডানে বামে চতুর্দিকে তাকে গ্রামারটা দিবে। তো তোমরা প্রথমে যেটা করবে, যারা ইংরেজিতে দুর্বল, কম বোঝো, যারা A+ও পেতে চাও, তারা অবশ্যই রাইটিং পার্টটা আগে লিখতে পারো। 40 মার্কসটা আগে শেষ করবে, 60 মার্কস গ্রামারটা পরে দেবে। আশা করি তোমরা খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে। সবার জন্য শুভকামনা রইল, আর একটা ফাটাফাটি ইংরেজি পরীক্ষা দেবে, এই প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।